আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুনতাহা স্টিল প্রেজেন্স নিউজ ভিউজ 24 এর সঙ্গে রয়েছি আমি রহমান রাশেদ। হাসপাতালের কোথাও খালি শয্যা নেই, মেঝে বারান্দা এমনকি সিঁড়ি রুমেও তিল ধারণের ঠাঁই নেই। মাসব্যাপী জলাবদ্ধতায় ডায়রিয়া আক্রান্ত রোগীর চাপ বেড়েছে নোয়াখালী জেনারেল হাসপাতালে। এমনকি অভিযোগ রয়েছে অপরিচ্ছন্ন পরিবেশ এবং পর্যাপ্ত ওষুধ না পাওয়ার। মায়ের কোলে ডায়রিয়ায় আক্রান্ত শিশু রাফসান, স্ট্যান্ড না থাকায় স্যালাইন হাতে দাঁড়িয়ে বোন হাফসা। নোয়াখালী 250 শয্যা জেনারেল হাসপাতালে অনেকের অবস্থাই এমন। ওষুধ এবং কিছু দেন, শুধু স্যালাইনে একটাই দিচ্ছে, এখন কিছু নাই, দড়ি রাখার লাগে। ডায়রিয়া ওয়ার্ডে খালি নেই কোনো বেড, মেঝে বারান্দা এমনকি সিঁড়ি রুমেও নেই তিল ধারণের ঠাঁই। অভিযোগ, কোনো বেডে রাখা হয়েছে 3 জন রোগী, মিলছে না পর্যাপ্ত ওষুধ। এই যে ওষুধ এগুলো আমি বাইরে থেকে কিনে আনছি, আর এটা দিচ্ছে আমার, আমি এই লতাটা পর্যন্ত বাইরে থেকে কিনে আনছি। এখানে নার্সরা কিছু আছে, ওরা নিজেরাই টাকা চায়, টাকা দিলে তারপরে ওরা আপনার স্যালাইন দিবে, তারপরে বিভিন্ন যত কিছু প্রয়োজন এগুলো দিব। বেশি কথা কইবেন আপনারা, ইয়ান তো রিলিজ করে দি হুঁকালাই দিম, আপনার কোনো ট্রিটমেন্ট করতেন কোন আনে যেন না হারেন, এত না আরে ঠেট দেয়। 1 ঘন্টায় 15-20টা রোগী আসতেছে, তারপর তো আমরা বসে থাকি না, আমরা কাজ করেই যাচ্ছি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে মাসব্যাপী জলাবদ্ধতায় বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, তাই কিছুটা হিমশিম অবস্থা তাদের। এই মুহূর্তে আমাদের ওষুধপাতির কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণে আছে। আর বিভিন্ন অভিযোগ, যেটা ওই যে সিট বিক্রি করার বিভিন্ন জিনিস নাস্তা, সেটা থেকে অনেক কিছু অভিযোগ আসে। এটা যদি আমাকে লিখিতভাবে, এমনি মুখে মুখে তো বলে, অভিযোগ আকারে যখন আসবে আমরা সুষ্ঠু তদন্ত করে এটার ব্যবস্থা নিব। নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে শতাধিক রোগী, যাদের বেশিরভাগই শিশু, অথচ ডায়রিয়া ওয়ার্ডে শয্যা মাত্র 20টি। সুমন ভৌমিক, চ্যানেল 24, নোয়াখালী। আপনাকে এই পরিস্থিতির ব্যাপারে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে সরাসরি নোয়াখালী থেকে সহকর্মী সুমন ভৌমিক। সুমন, আশা করি শুনতে পাচ্ছেন, যারা অসুস্থ হয়ে পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে জায়গা পাচ্ছেন না, তাদেরকে কিভাবে সেবার আওতায় নেওয়া যেতে পারে বলে মনে করেছেন, বা যারা আসতে পারেননি, জায়গা পাননি হাসপাতালে, তারা কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করছেন? রাশেদ, আসলে প্রত্যেকটি উপজেলায় কিন্তু 50 শয্যার হাসপাতাল রয়েছে। এর বাইরে ধরেন জেলা সদর দপ্তর যেটি, সেখানে 250 শয্যার হাসপাতাল। তো এখানে দুইভাবে কাজ করা যায়। একটি হচ্ছে আসলে জেলা হাসপাতালে যে পরিমাণ বেড রয়েছে তার সাথে কয়েকশো গুণ বেশি কিন্তু রোগী রয়েছে। যেমন ধরেন মাত্র 20টি বেড আছে, সেখানে প্রায় 250 রোগী প্রতিদিনই ভর্তি থাকতেছে। তো তাদের জন্য আসলে একদিকে মেঝে তো আছেই, পাশাপাশি অন্যান্য যেসব ভবন রয়েছে, আবার নোয়াখালীর সদর হাসপাতালের কিন্তু নতুন যে ভবন হচ্ছে সেটি নির্মাণাধীন, ফলে বেশি পরিমাণে হিমশিম খেতে হচ্ছে এখানকার যারা আসলে কর্তৃপক্ষ রয়েছে। এর বাইরে একটি কথা বলেছেন স্বাস্থ্য সংশ্লিষ্ট অনেকে, সেটি হচ্ছে প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যদি রোগীদেরকে নেওয়া যায় তাহলে এদিকে হয়তো চাপ কিছু কমবে। এর পাশাপাশি যদি কিছু আলাদা, অর্থাৎ টেম্পোরারি টাইপের যদি হাসপাতাল করা যায়, সেক্ষেত্রেও কিন্তু এই সুযোগটা পেতে পারে যারা রোগী। আমরা আজকে সকাল থেকে যখন বিভিন্ন জায়গায় গিয়েছিলাম, তখন আসলে দেখছি যে প্রত্যেকটি ঘরের মধ্যেই কিন্তু 2-3 জন করে কিন্তু আক্রান্ত আছেই প্রত্যেকটা ঘরে। আমরা আজকে বেগমগঞ্জের রসুলপুর এলাকায় গেছিলাম, সেখানে দেখলাম যে প্রত্যেকটি ঘরে এক অবস্থা, এবং এখনো পর্যন্ত পানি হাঁটু পরিমাণ প্রত্যেকটি ঘরের মধ্যে, বাড়িতে এবং ঘরের মধ্যে এখনো পানি রয়েছে। ফলে হচ্ছে এই আক্রান্তের সংখ্যা কিন্তু আরও বাড়বে। সেক্ষেত্রে আসলে যেগুলা টেম্পোরারি যেসব হাসপাতাল করা যায়, যেমন ধরেন বিভিন্ন জায়গায় এখনো অনেক ভবন রয়েছে, যেমন সেসব ভবনগুলোতে যদি এরকম কিছু 20 বেড 30 বেড করে যদি কিছু করা যায়। আমরা এরকম একটি দেখেছিলাম, সেটি হচ্ছে বেগমগঞ্জে পাবলিক হল যেটি রয়েছে, সেখানকার একটি সংগঠন আছে আমরা গোলাপ নামে, তারা মূলত সেখানে এখন ট্রিটমেন্ট দিচ্ছে। তারা বিভিন্নভাবে ডক্টরদেরকে নিয়ে বিভিন্ন লোকজনের কাছ থেকে ওষুধ নিয়ে সেখানে কিছু ট্রিটমেন্ট দিচ্ছে, এবং তারা বলছে যে তাদেরকে যদি সহযোগিতা করা হয় প্রশাসনিকভাবে, তাহলে সেখানেই তারা 20 শয্যার একটি বেড করবে, যাতে করে ডায়রিয়া আক্রান্ত রোগীরা সেখানে অন্তত সেবা নিতে পারে। সেক্ষেত্রে তাদেরকে শুধুমাত্র ডক্টর দিয়ে যদি সহযোগিতা করা হয়, অপরাপর তাদের যে সহযোগিতা করা, তাদের যেসব স্বেচ্ছাসেবক রয়েছে তারা হয়তো তাদেরকে সহযোগিতা করবে। আমরা একটা তথ্য দিই, সেটি হচ্ছে ত্রাণ কর্মকর্তা যেটি বলেছেন, আজকে পর্যন্ত 16 লাখ মানুষ কিন্তু এখনো পর্যন্ত পানিবন্দী রয়েছে। তারা বলছেন যে 901টির মতো আশ্রয়ণ কেন্দ্র তারা খুলেছে, সেখানে এখনো পর্যন্ত 1,68,700
আশ্রিত রয়েছে সে বিভিন্ন জায়গায়। তারা আরেকটি হিসাব দাঁড় করেছে যে ইতোমধ্যে তারা যে খোঁজখবর নিয়েছে সেখানে 220টির মতো ঘর পুরোই ভেঙে টেঙে গেছে বা অনেক মেঝেটেজে সব ভেঙে গেছে। আর এছাড়া 5000-এর মতো আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম তারা বলছে। এই জলাবদ্ধতাকে কেন্দ্র করে বিদ্যুতের শর্ট সার্কিট হয়ে বা পানিতে ডুবে সব মিলিয়ে প্রায় 11 জনের মতো মারা গেছে নোয়াখালীতে। অর্থাৎ এক কথা হচ্ছে নোয়াখালীতে কিন্তু প্রায় 90% মানুষ এবার জলাবদ্ধতা আক্রান্ত হয়েছে। ফলে এটা আরো দীর্ঘস্থায়ী হবে, আগামী 10 থেকে 15 দিন সময় লাগবে কিন্তু এই পানি সত্যি পুরোদমে সত্যি। সেক্ষেত্রে সুমন, যারা এই যে রোগে আক্রান্ত হয়েছেন এবং পর্যাপ্ত ওষুধ পাচ্ছেন না, সেই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি, বা কিভাবে মোকাবেলা করছেন এই ব্যাপারে? আসলে একদিকে স্বাস্থ্য বিভাগ যেটি রয়েছে, যেমন ধরেন সিভিল সার্জন অফিস, তাদের কাছেও যতটুকু আছে তারা দেওয়ার চেষ্টা করছে। এর পাশাপাশি বিভিন্ন কোম্পানিরা রয়েছে, আমরা অনেকভাবে খোঁজখবর নিয়েছি, যেমন ওষুধ কোম্পানিরা রয়েছে তারা কিন্তু সহযোগিতা করছে। আবার অনেকে ব্যক্তিগত উদ্যোগেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে স্যালাইন এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ অন্যান্য যেসব ওষুধ রয়েছে তারা সহযোগিতা করছে। তবে সেক্ষেত্রে আসলে প্রশাসনিকভাবে আরেকটু উদ্যোগ ভালোভাবে জেলা প্রশাসন সহ স্বাস্থ্য বিভাগে যারা রয়েছে, ডক্টরদের বিভিন্ন সংগঠন রয়েছে, তারা সবাই মিলে যদি সম্মিলিতভাবে যদি আলোচনা করে এরকম সিদ্ধান্ত নিতে পারে, তাহলে সেক্ষেত্রে আসলে এটা মোকাবেলা করা সম্ভব। অনেক ধন্যবাদ। সুমন ভৌমিক নোয়াখালী থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্ণ হবে 5 সেপ্টেম্বর। দেশব্যাপী উদযাপন করা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন সমন্বয়করা। তারা বলছেন বিকেল 3টায় রাজু ভাস্কর্য এলাকা থেকে আন্দোলনে শহীদদের স্মরণে শহীদি মার্চ নিয়ে বের হবে ছাত্র জনতা। এরপর নিউ মার্কেট, মানিক মিয়া দিয়ে শাহবাগ হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। একই কর্মসূচি পালিত হবে দেশব্যাপী। 6 সেপ্টেম্বর থেকে জেলা এবং বিভাগীয় সফরের কথাও জানিয়েছেন তারা। জনগণের দাবি দাওয়া শুনবেন সমন্বয়করা, জানতে চাইবেন জনগণ কেমন ধরনের পরিবর্তন চান। যারা মুজিববাদকে পুঁজি করে, যারা হাসিনাকে পুঁজি করে, শেখ মুজিবকে পুঁজি করে, যারা 24 পর্যন্ত এই ফেসিবাদকে টেনে নিয়ে এসছে, এই প্রজন্মকে এই মেন্টাল ট্রমাতে যে ফেলেছে, সেটির দায়ভার তাদেরকে নিতে হবে। এবং সেটির দায়ভার তারা যদি স্বীকার না করে, তাদের দোষ যদি স্বীকার না করে, তাহলে পরবর্তীতে যে তাদেরকে রাজনীতিতে পুনর্বাসন যে চিন্তাটি করছে, সেই চিন্তাটি তাদের বুমেরাং হবে। আপনারা দেখছেন মুনতাহা স্টিল, নিউজ ভিউজ 24। একটা বিরতির সময় হলো। আরও একবার স্বাগত জানাচ্ছি মুনতাহা স্টিল প্রেজেন্টস নিউজ ভিউজ 24 দেখছেন আপনারা। দুই পরিবারে জমি নিয়ে দ্বন্দ্ব আর এরই জেরে রাতভর সংঘর্ষে জড়িয়ে পড়ে বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের শিক্ষার্থীরা। এতে আহত হয়েছেন দুই পক্ষের অন্তত 82 জন। ভাঙচুর করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের 6টি যানবাহন। ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের শিক্ষার্থীদের মধ্যে রাতভর চলে এমন সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া। সোমবার রাতে জমি নিয়ে দ্বন্দ্বে বিএম কলেজ সমন্বয়ক মোস্তাফিজুর রহমান রাফিকে মারধর করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর জেরে মঙ্গলবার রাতে বটতলা এলাকায় বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীকে পেটায় বিএম কলেজের ছাত্ররা। এই খবর ছড়িয়ে পড়লে এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। আহত হন অন্তত 82 জন। ভাঙচুর করা হয় 6টি বাস। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিএম কলেজের শিক্ষার্থীরা সবাই দেশীয় অস্ত্র নিয়ে, আমাদের যে বিশ্ববিদ্যালয়ের যে বাস ছিল, আমরা ওইখানে প্রায় 90 থেকে 100 জন শিক্ষার্থী বাসের মধ্যে ছিলাম। ওরা তখনই আমাদের উপরে অ্যাটাক করছে। আমরা স্টুডেন্ট, আমাদের হাতে কেন অস্ত্র যাবে, কেন রান্দা যাবে, আজ আমার ভাইয়ের আর কি রক্ত ঝরবে। আমরা চাচ্ছি এর সুষ্ঠু তদন্ত ও সুষ্ঠু বিচার হোক। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এবং বিএম কলেজের কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে যাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামনের দিনগুলোতে আর না ঘটে, তো সেই বিষয়ে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব। আর আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় শেরেবাংলা মেডিকেলে। 3-4 জনের আছে একটু মাথায় আঘাত মনে হচ্ছিল। সিটি স্ক্যান করা হয়েছে, সিটি স্ক্যান ভালো আছে।
তো রোগীকে তো আসলে অবজার্ভ করতে হয়, আস্তে আস্তে রোগীর অবজারভেশনের পরে বিভিন্ন ফাইন্ডিংস বের হয়। পুলিশের দাবি, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। এই সংক্রান্তে এখনো কোনো মামলা রুজু হয়নি। কেউ যদি মামলা রুজু করতে চায় সেক্ষেত্রে সেই মামলার নিরিখে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। সংঘর্ষের ঘটনায় 7 দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বিএম কলেজের শিক্ষার্থীরা। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল। কাউসার হোসেন রানার প্রতিবেদন দেখছিলেন। এই ব্যাপারে বরিশাল থেকে এই প্রতিবেদন নিয়ে আরও বিস্তারিত কথা বলবেন কাউসার হোসেন রানা, আমাদের সাথে অনলাইনে তিনি এই মুহূর্তে যুক্ত হয়েছেন। কাউসার, আশা করি শুনতে পাচ্ছেন আমার কথা। দুই পরিবারের এই জমি নিয়ে দ্বন্দ্ব কিভাবে দুটো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এভাবে জড়িয়ে গেল, একটু জানাবেন। রাশেদ, মূলত এক বিএম কলেজের এক শিক্ষার্থী, নারী শিক্ষার্থী, তার প্রতিবেশী, এই শিক্ষার্থী বরিশালের ব্যাপটিস্ট মিশন এলাকায় বসবাস করেন এবং তাদের জমিটি নিয়ে কিন্তু দ্বন্দ্ব ছিল তারই এক প্রতিবেশীর সাথে, এবং এটা নিয়ে নাকি মামলা দীর্ঘদিন ধরে চলছে এবং সেই নিয়ে তাদের মধ্যে কিন্তু বিরোধও ছিল। এবং সেই পরিবারেও একজন স্টুডেন্ট রয়েছে, নারী স্টুডেন্ট, যিনি কিনা বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, এবং এর ফলে এই যে দুইজন একে অপরের প্রতি যে জমি নিয়ে যে ঝগড়াঝাটি, সেই কেন্দ্রই কিন্তু সেখান থেকেই আবার তারা তাদের সহপাঠী যে তাদেরকে নিয়ে আসছে এবং অপর শিক্ষার্থী সেও তার সহপাঠীদেরকে এখানে নিয়ে আসছে, এবং এই যে এক সহপাঠী আরেক সহপাঠী তাদের যে গ্রুপকে মুখোমুখি অবস্থানে নিয়েছে, সেটি কিন্তু এখন শেষ পর্যন্ত এরকম একটি বড় ঘটনার সৃষ্টি করলো। এবং এখন যে পরিস্থিতি হয়েছে তাতে কিন্তু প্রশাসন বলেন, শিক্ষক বলেন, সাধারণ শিক্ষার্থী বলেন, সবাই কিন্তু বিষয়টি নিয়ে আসলে হতবাক যে এটি কী ঘটনা ঘটলো। কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখেছি যে দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই পাল্টাপাল্টি আবার কর্মসূচিও দিয়েছে, তারা মানববন্ধন করেছে। কিছুক্ষণ আগে বিএম কলেজের শিক্ষার্থীরা নগরীতে বিক্ষোভ মিছিলও করেছে। আমরা কিন্তু যেটুকু জেনেছি যে বিভাগীয় কমিশনারের উদ্যোগে দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠান হয়েছে, যদিও সেই বৈঠকের কি সিদ্ধান্ত হয়েছে সেটি আমাদেরকে এখন পর্যন্ত জানানো হয়নি, কারণ ওই বৈঠকে সাংবাদিকদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং সেই বৈঠকের পরবর্তী আলোচনাও এখন পর্যন্ত আমাদেরকে জানানো হয়নি। এবং এই ঘটনার পরে আবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা সংবাদ সম্মেলন করেছিল এবং আগামীকাল বিএম কলেজ কর্তৃপক্ষও কিন্তু মানববন্ধন সহ নানান কর্মসূচি দিচ্ছে। এবং পরিস্থিতি যেমন হচ্ছে আর কি, যে আস্তে আস্তে এই দুই গ্রুপ একসাথে একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে, এরকম একটি কিন্তু পরিস্থিতি হয়ে উঠছে। যদিও শিক্ষার্থী এবং শিক্ষকরা কিন্তু আমাদেরকে বলছিল যে গত ছাত্র জনতার যে আন্দোলন, সেই ছাত্র জনতার আন্দোলনে নগরীতে দুই শিক্ষা প্রতিষ্ঠান একসাথে একাট্টা হয়ে সেই আন্দোলন করেছিল, কিন্তু তারপরে এখন একে অপরের কেন বিরুদ্ধ হয়ে যাচ্ছে। তো এখান থেকে কিন্তু আসলে উত্তরণের চেষ্টা এত বড় সংঘর্ষের ঘটনা ঘটলো, 82 জন আহত হয়েছেন। আহতরা কেমন আছেন সেই ব্যাপারে কোনো তথ্য আছে কিনা? আর এটা ছাড়া হচ্ছে যে এই ঘটনায় এত বড় যেহেতু সংঘর্ষ, কেউ কি আটক করা হয়েছে কাউকে? হ্যাঁ রাশেদ, আমরা চিকিৎসকদের সাথে এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তারা যেটি জানিয়েছে আসলে সেই পরিমাণ খুব গুরুতর এমনটি তারা দেখছেন না কাউকে, তবে কয়েকজন কিন্তু ব্যক্তি আছেন যাদের মাথায় আঘাত লেগেছে। অর্থাৎ আপনি বুঝতে পারছেন, মাথায় আঘাত লাগলে তাৎক্ষণিকভাবে চিকিৎসকরা কোনো সিদ্ধান্তে আসতে পারেন না, তাকে অবজারভেশনে রাখতে হয়, 72 ঘন্টা সময় দিতে হয়। সেই সময়টি কিন্তু তারা অতিবাহিত করার চেষ্টা করছেন, তারপরে মনে করছেন যে তখন বোঝা যাবে এই রোগীদের কি অবস্থা। অন্যান্য রোগীদের বেলায় খুব একটা পরিস্থিতি নেই এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি, তাদের অভিযান অব্যাহত আছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রাশেদ, কাউসার, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। কাউসার হোসেন রানা বরিশাল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। কর্ন, মিল্ক, কোকোনাট আর বাটারের দুর্দান্ত কম্বিনেশনে ইয়াম্মি ক্রাঞ্চি টেস্টের পপার। বেশি ফান নিয়ে এখন 25 গ্রামের বিগ ফান প্যাকে। মুনতাহির নিউজ ভিউজ 24 দেখছেন। আইটা বিরতির সময় হলো, সাথে থাকুন। স্বাগত জানাচ্ছি। মুনতাহির নিউজ ভিউজ 24 দেখছেন। এবারে দেশের বাইরের খবর জানাবো। শিশুদের পোলিও টিকাদান কর্মসূচির মধ্যে গাজায় চলছে ইসরায়েলি বর্বরতা, এতে প্রাণ গেছে অন্তত 43 ফিলিস্তিনির। উত্তর এবং দক্ষিণ গাজায় হামলার জোর বাড়িয়েছে জায়নবাদী সেনারা।
শিশুদের পোলিও টিকা কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য হামলা থামাতে ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে পশ্চিম তীরেও সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। গেল এক সপ্তাহে নাবলুস, হেব্রন, জেনিন সহ বিভিন্ন এলাকায় অভিযানে প্রাণ গেছে অন্তত ৩৩ জন ফিলিস্তিনির। দর্শক, মুনতাহির সিল, প্রেজেন্স নিউজ 24 এর এই ছিল আজকের আয়োজনে। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।